প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের বিষয় ব্যবস্থাপনা, বিবিএ অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-26-13। কোর্সের শিরোনাম বিনিয়োগ ব্যবস্থাপনা, লেকচার নাম্বার 2। লেকচারের শিরোনাম মধ্যমেয়াদী অর্থসংস্থান ও এই অধ্যায়ের আরেকটি অংশ ইজারা বনাম ঋণ অর্থসংস্থান। আর আজকের এই ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আর আমার ইমেল অ্যাড্রেস mamun386@yahoo.com। বিনিয়োগ ব্যবস্থাপনার এই কোর্সের রেফারেন্স বুক হিসেবে যেই বইগুলোর তোমরা পড়বে তার নাম আমি উল্লেখ করে দিচ্ছি। জেসি ব্যান হর্ন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি। ইএফ ব্রিগহাম, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আই.এম. পান্ডে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এম.ওয়াই. খান অ্যান্ড পি.কে. জৈন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট টেক্সট অ্যান্ড প্রবলেম। জি ফোস্টার, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যাজ কেভিনের পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এছাড়াও তোমরা বাংলা ভার্সনের যেই বইগুলো রয়েছে সেগুলোর নাম আমি উল্লেখ করছি। তরিবার শাহ আলম শাহরিয়ার এর রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, অধ্যক্ষ এম.এ. কালাম রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, খান জাহাঙ্গীর ঘোষাল বিনিয়োগ ব্যবস্থাপনার, এম শাহজাহান মিনার আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসায় অর্থায়ন। এই বইগুলো তোমাদের রেফারেন্স বুক হিসেবে উল্লেখ করা হলো। তোমরা এই বই থেকে বিনিয়োগ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় তোমরা জানতে পারবে। আমাদের আজকের পাঠদানের বিষয় দ্বিতীয় অধ্যায়ের বিনিয়োগ ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায়ের মধ্যমেয়াদী অর্থসংস্থান। পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে, মধ্যমেয়াদী অর্থসংস্থান বলতে কী বোঝায়, মধ্যমেয়াদী অর্থসংস্থানের বৈশিষ্ট্য, মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎসসমূহ, বাংলাদেশের মধ্যমেয়াদী ঋণের উৎসসমূহ কী সেগুলো সম্পর্কে জানতে পারবে, এবং মধ্যমেয়াদী ঋণ পরিশোধের যে মাধ্যম, কিস্তি পরিশোধ পদ্ধতি সম্পর্কে জানতে পারবে, এবং যেই গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলোরও সমাধান করতে পারবে। এই অধ্যায়ের আরেকটি অংশ ইজারা বনাম ঋণ অর্থসংস্থান সম্পর্কেও আলোচনা করা হবে। ইজারা অর্থায়ন সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে ইজারা ও ক্রয়ের মধ্যে পার্থক্য, ইজারা পরিচালন ইজারা এবং আর্থিক ইজারার মধ্যে পার্থক্য, এবং এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যা রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো এবং সেগুলোকে আবার সমাধান করা হবে। তো প্রথমেই আমরা চলে যাই আজকের অধ্যায়ের মূল যে আলোচনার বিষয়, সেটি হচ্ছে মধ্যমেয়াদী অর্থসংস্থান। মধ্যমেয়াদী অর্থসংস্থান স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এর মাঝখানে মধ্যমেয়াদী অর্থসংস্থান অবস্থান করে। স্বল্পমেয়াদী হচ্ছে 1 বছরের কম অর্থসংস্থানকে আমরা স্বল্পমেয়াদী বলি, আর 5 বছরের অধিক অর্থায়নকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন বলি। আর এর মাঝামাঝি অর্থাৎ 1 বছর থেকে বেশি এবং 5 বছরের কম এমন অর্থায়নকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে। তার মানে হচ্ছে সময়ের উপর ভিত্তি করে অর্থায়নকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন, আরেকটি হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন, এবং আরেকটি হলো মধ্যমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে 1 বছরের কম, আর দীর্ঘমেয়াদী অর্থায়ন হচ্ছে 5 বছরের অধিক কালের জন্য যে অর্থায়ন করা হয় সেটি। আর মধ্যমেয়াদী হচ্ছে 1 এবং 5-এর এই মধ্যবর্তী যে অর্থায়ন সেটাকে বলা হয় মধ্যমেয়াদী অর্থসংস্থান। মধ্যমেয়াদী অর্থসংস্থানের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে 1 নম্বর হচ্ছে তহবিলের পরিমাণ। মূলত স্বল্পমেয়াদী মূলধন অর্থসংস্থানের তুলনায় মধ্যমেয়াদী অর্থসংস্থানের পরিমাণ একটু বেশি হলেও দীর্ঘমেয়াদী অর্থায়নের তুলনায় কম। অর্থায়নের মেয়াদকাল আমরা সংজ্ঞার মাধ্যমেই জানতে পেরেছি। অর্থায়নের মেয়াদকাল হবে 1 বছরের বেশি এবং 5 বছরের কম। ঋণ গ্রহণকারী মূলত ক্ষুদ্র ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তারা এই মধ্যমেয়াদী অর্থ ঋণ গ্রহণ করে থাকে। পরিশোধ পদ্ধতি মূলত এই মধ্যমেয়াদী অর্থসংস্থান কিস্তির মাধ্যমে পরিশোধ করা হয়। আর্থিক ঝুঁকি অন্যান্য অর্থসংস্থানের মতো এই মধ্যমেয়াদী অর্থায়নেও আর্থিক ঝুঁকি
রয়েছে। আর্থিক উৎসের মধ্যে রয়েছে যেমন বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি, তারপর ইজারা কোম্পানিগুলো রয়েছে। এগুলো হচ্ছে এই মধ্যমেয়াদী আর্থিক সংস্থানের উৎস। নমনীয়তা, আহ, 1 বছরের কম যেটা সেটা হচ্ছে স্বল্পমেয়াদী, আর 5 বছরের অধিক যেটা সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। মধ্যমেয়াদী অর্থায়ন 5 বছরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু চাইলে এটাকে আরও কী করা যায়, বাড়ানো যেতে পারে। অর্থাৎ এটা নমনীয়তার সুযোগ রয়েছে। সুদের হার তুলনামূলকভাবে স্বল্পমেয়াদী যে অর্থসংস্থান রয়েছে তার থেকে একটু বেশি হয়ে থাকে। সুদের হার বেশি হওয়ার ফলে মূলধন ব্যয়টাও বেশি হয়। আর জামানতের অবশ্যই আবশ্যকতা রয়েছে। অন্যান্য অর্থায়নে যেমন জামানতের প্রয়োজন, ঠিক এই মধ্যমেয়াদী অর্থসংস্থানের ক্ষেত্রেও কিন্তু জামানতের আবশ্যকতা রয়েছে। এবার জানবো মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎসসমূহ। বাংলাদেশের মধ্যমেয়াদী যে ঋণের উৎস রয়েছে সেগুলো প্রথমত হচ্ছে বাণিজ্যিক ব্যাংক মূলত স্বল্প স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। দীর্ঘমেয়াদী ঋণ বাণিজ্যিক ব্যাংকগুলো প্রদান করে থাকে না। মূলত মধ্যমেয়াদী অর্থসংস্থানের অন্যতম উৎস হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এছাড়া রয়েছে উন্নয়ন ব্যাংক, বীমা কোম্পানি, উন্নয়ন সংস্থা, ইজারা কোম্পানি, বাংলাদেশ শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থা, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বিদেশি দাতা সংস্থা। বিভিন্ন ধরনের বিদেশি দাতা সংস্থা রয়েছে যেমন IMF, তারপর হচ্ছে UNDP। এরা কী করে থাকে, মধ্যমেয়াদী অর্থসংস্থান করে থাকে। মধ্যমেয়াদী অর্থসংস্থানের একটি বৈশিষ্ট্য ছিল পরিশোধ পদ্ধতি। মধ্যমেয়াদী সাধারণত কিস্তিতে পরিশোধ করা হয়, আর এই কিস্তি নির্ধারণ ও কিস্তিতে মূলধন ও সুদের পরিমাণের উপর ভিত্তি করে পরিশোধ পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হলো আগাম সুদ যোগ পদ্ধতি, 2 নাম্বার হচ্ছে বেলুন পদ্ধতি, এবং 3 নাম্বার হচ্ছে মূলধন ফেরত পদ্ধতি। অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে মধ্যমেয়াদী ঋণ পরিশোধ পদ্ধতি কয়টি, তাহলে তার উত্তর হবে কি? উত্তর হবে মধ্যমেয়াদী ঋণ পরিশোধ পদ্ধতি 3টি। 1 নাম্বার হচ্ছে আগাম সুযোগ পদ্ধতি, 2 নাম্বার হচ্ছে বেলুন পদ্ধতি, এবং 3 নাম্বার হলো মূলধন ফেরত পদ্ধতি। এখন আমরা এই কিস্তি পরিশোধের যে মাধ্যম, প্রথমটি আগাম সুদ পদ্ধতি, সেটা নিয়ে আলোচনা করব। একটি উদাহরণ দিয়ে আলোচনা করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আগাম সুদ যোগ পদ্ধতিতে একটি উদাহরণ, একটি ফার্মের অর্থের জন্য ফার্মটি জানুয়ারি মাসে প্রথম দিবসে 2 বছর মেয়াদি ঋণ গ্রহণ করলো। সুদের হার 10%, ঋণের পরিমাণ 1,20,000 টাকা, যা মাসিক কিস্তিতে প্রদেয়। আমাদের মাসিক কিস্তি বের করতে হবে আগাম সুদ যোগ পদ্ধতিতে। তো আগাম সুদ যোগ পদ্ধতির যে সূত্র সেটি হচ্ছে P + PNR ডিভাইডেড বাই MN। এখানে আমাদের P মানে হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ আসল কত টাকা, 1,20,000 টাকা। তারপর হচ্ছে N মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ ঋণের মেয়াদ এই প্রশ্নে উল্লেখ রয়েছে 2 বছর, তার মানে হচ্ছে N এর মান হবে 2। তারপর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার হচ্ছে 10%, বার্ষিক সুদের হার হচ্ছে 10%। আর M মানে হচ্ছে বার্ষিক কিস্তির সংখ্যা। এখানে আমাদের 2 বছর অর্থাৎ 1 বছরে মোট কিস্তির সংখ্যা হবে 12টি, তার মানে হচ্ছে M = হচ্ছে 12। এবার আমরা এই মানগুলো যদি বসাই, P মানে হচ্ছে 1,20,000 টাকা, প্লাস P 1,20,000 ইন্টু N মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার 2, তারপর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, 0.10, ডিভাইডেড বাই M হচ্ছে মান্থলি যেই কিস্তির পরিমাণ সেটি হচ্ছে 12, আর হচ্ছে আমাদের নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 2। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেশন করি, 1,20,000-এর উপর 10% ইন্টু 2 করলে হবে 24,000 টাকা। এবার 1,20,000-এর সাথে যদি 24,000 টাকা আমি যোগ করি, এবং সেই যোগফলকে যদি 12 গুণ 2 অর্থাৎ 24 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে 6,000। এটা চাইলে আমরা আরও অন্যভাবেও বের করতে পারি, সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। সেটা হচ্ছে মাসিক আসল পরিশোধ। আমরা 1,20,000 টাকা ঋণ গ্রহণ করেছিলাম, সেটি 2 বছরে অর্থাৎ 24 মাসে পরিশোধ করতে হবে। তাহলে 1,20,000-কে যদি আমি 24 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে 5,000। মাসিক সুদের পরিমাণ, মাসিক সুদ হচ্ছে 1,20,000-এর উপর 10% ইন্টু 2, তারপর হচ্ছে 24, যেহেতু আমাদের
এম মানে হচ্ছে প্রতি বছরের এম এন হচ্ছে প্রতি বছরের 12টি মাস রয়েছে এম, সেই 12 আর হচ্ছে এন নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ 24 দিয়ে ভাগ করলে আমাদের যে রেজাল্ট বেরোবে সেটা হচ্ছে 1,000 টাকা। তার মানে হচ্ছে আমি আসল পরিশোধ করব 5,000 টাকা আর সুদ পরিশোধ করব 1,000 টাকা। মোট কত টাকা? মোট হচ্ছে 6,000 টাকা, যেটা আমাদের আগের সূত্র প্রয়োগ করে আমরা সরাসরি বের করেছিলাম সেটি। আর এটাই আমরা আলাদা করে দেখালাম যে এই 6,000 টাকার মধ্যে 5,000 টাকা হচ্ছে আসল এবং 1,000 টাকা হচ্ছে সুদ। এবার আমাদের আরেক দুটি প্রবলেম, সেটি হচ্ছে ব্যালন মেথড এবং ক্যাপিটাল রিকভারি মেথড নিয়ে আলোচনা করব। তো একটি প্রশ্ন মাধ্যমেই সেটা আমরা আলোচনা করি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। সামিট লিমিটেড নিডস টাকা 8 লাখ টু ফিনান্স ইটস ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর রিপেয়ারিং ইকুইপমেন্টস। অগ্রণী ব্যাংক এগ্রি টু মিট দ্য রিকোয়ারমেন্ট অ্যাট 14% interest. The loans should repair in next 8 years. You are required show the repayment schedule under balloon পেমেন্ট মেথড, আরেকটি হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। প্রথমে আমরা ব্যালন মেথড নিয়ে আলোচনা করি। ব্যালন মেথডের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রিন্সিপাল পেমেন্টের পরিমাণ নির্ণয় করতে হবে। এই জায়গায় আমাদের প্রিন্সিপাল ছিল 8 লাখ টাকা আর হচ্ছে নাম্বার অফ ইয়ার ছিল 8, অর্থাৎ 8 লাখকে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 1 লাখ টাকা। তার মানে হচ্ছে প্রতি বছর আমি 1 লাখ টাকা করে পরিশোধ করব। এটা আমরা এই একটি ঘর কেটে নেব, শখ কেটে নেব, সেইটার মধ্যে আমরা যেই 6টি ঘর লাগবে সেটা একটু দেখে নেই। প্রথম হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে বিবি মানে হচ্ছে বিগিনিং ব্রোয়িং, তারপর হচ্ছে প্রিন্সিপাল রিপেমেন্ট, এরপর হচ্ছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে টোটাল পেমেন্ট, এরপর হচ্ছে ইন্ডিং ব্রোয়িং আবার পরবর্তী বছরে কি হবে? বিগিনিং ব্রোয়িং হবে। তো প্রথম কলাম এভাবে আমরা এই রোটাতে শুধুমাত্র যে কাজগুলো করছি সেটার উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে 1 নাম্বার রো কলাম, এটা 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম, এটা হচ্ছে 4 নাম্বার কলাম। 4 নাম্বার কলামে আমরা কি করেছি? ইন্টারেস্ট ধরেছি কার ওপর? 2 নাম্বার কলামের উপর, অর্থাৎ এই 2 নাম্বার কলামে যেই টাকাটা থাকবে সেই টাকার উপর আমরা এখানে ইন্টারেস্ট ধরবো। তারপর হচ্ছে 5 নাম্বার কলামে কি করব? 3 এবং 4-এর যোগফল, অর্থাৎ 3 নাম্বার কলাম হচ্ছে আমাদের প্রিন্সিপাল আর হচ্ছে 4 নাম্বার কলাম হচ্ছে ইন্টারেস্ট। এই দুইটা যোগ করলে আমাদের টোটাল পেমেন্টের পরিমাণ বের হবে। আর ইন্ডিং ব্রোয়িং হচ্ছে আমাদের 2 থেকে এবং 3-এর বিয়োগফল। 2 হচ্ছে বিগিনিং ব্রোয়িং আর 3 হচ্ছে প্রিন্সিপাল। 2 থেকে 3-এর বিয়োগ করলে যে বিয়োগফলটা হবে সেটা আমরা এখানে লিখব। তাহলে একটু খেয়াল করি, প্রথম বছরে আমাদের বিগিনিং ব্রোয়িং ছিল 8 লক্ষ টাকা। আমি 8 লক্ষ টাকা নিয়ে শুরু করেছিলাম, ঋণ গ্রহণ করেছিলাম। এই 8 লক্ষ টাকা যেহেতু আমাদের প্রতি বছর 1 লক্ষ টাকা করে পরিশোধ করতে হবে, তাহলে এই প্রথম বছর থেকে 8ম বছর পর্যন্ত আমরা প্রতি বছর 1 লাখ টাকা করে পরিশোধ করব। 8 লাখ টাকার উপর এবার ইন্টারেস্ট ধরতে হবে 14%। 8 লাখ টাকার উপর 14% ইন্টারেস্ট ধরলে ইন্টারেস্ট হবে 1,12,000 টাকা। টোটাল পেমেন্ট হবে 1,12,000 আর হচ্ছে প্রিন্সিপাল, এই দুটো যোগ করলে হবে 2,12,000 টাকা। এবার আমাদের ইন্ডিং ব্রোয়িং যেটা হবে সেটা হচ্ছে 8 লাখ থেকে যদি 1 লাখ টাকা বাদ দেওয়া হয় হবে হচ্ছে 7 লাখ টাকা। এই 7 লাখ টাকা হচ্ছে আমাদের ইন্ডিং ব্রোয়িং প্রথম বছরের, আর দ্বিতীয় বছরের এটা হবে আবার কি? বিগিনিং ব্রোয়িং। একইভাবে আমাদের এই 7 লক্ষ টাকার উপর 14% ইন্টারেস্ট ধরতে হবে এবং এই জায়গায় টোটাল পেমেন্টের জায়গায় ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল এই দুটো যোগ করে আমাদের লাস্টে আবার আসবে এই 7 লাখ থেকে যদি 1 লাখ বাদ দিই তাহলে হবে 6 লাখ। এইভাবে আমরা প্রতি বছরের প্রিন্সিপাল বাদ দিয়ে আমাদের ইন্ডিং ব্রোয়িং বের করব, আর ইন্টারেস্ট সাথে আমরা কি করব? প্রিন্সিপাল যোগ করে এটা বের করতে হবে। এভাবে আমাদের 7ম বছর পর্যন্ত আমরা এভাবে চলে আসবো। তারপর 8ম বছর, আমাদের 8ম বছরে এই 1 লক্ষ টাকা আমরা পরিশোধ করলে আমার কাছে আর কোনো পাওনা থাকবে না। সেই জায়গায় আমাদের ইন্ডিং ব্রোয়িং হয়ে যাবে, নীল আসবে। তাহলে এই 1 লক্ষ টাকার উপর 14% ইন্টারেস্ট করলে আমাদের ইন্টারেস্টের পরিমাণ হবে 14,000 টাকা, আর প্রিন্সিপাল যোগ করলে হবে 1,14,000 টাকা। এভাবে তোমরা সবটি কেটে ঘর করে করবে ক্যালকুলেটর ব্যবহার করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব ক্যাপিটাল রিকভারি মেথড নিয়ে। ক্যাপিটাল রিকভারি মেথড করার ক্ষেত্রে প্রথমে আমাদের অ্যানুইটির পরিমাণ বের করে নিতে হবে। অ্যানুইটির পরিমাণ বের করার যে সূত্র সেটা হচ্ছে পিবি ইকুয়াল টু হচ্ছে a ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার অফ n ডিভাইডেড বাই আর। এখানে আমাদের এই প্রশ্নে উল্লেখ ছিল পিবি
পিবিএ অর্থাৎ যেই টাকা আমি ঋণ গ্রহণ করেছিলাম সেই ঋণ গ্রহণের পরিমাণ হচ্ছে, আমি ঋণ গ্রহণ করেছিলাম যেই টাকা সেটা হচ্ছে পিবিএ 8 লাখ টাকা। 8 লাখ টাকা লিখবো। রেট অফ ইন্টারেস্ট প্রশ্ন অনুযায়ী আমাদের 14% ইন্টারেস্ট ছিল, আর নাম্বার অফ ইয়ার হচ্ছে 8 ইয়ার্স, এখানে 8 হবে। আর আমরা এখন বের করবো হচ্ছে এনুইটির পরিমাণ, অর্থাৎ ইনস্টলমেন্টের পরিমাণ কত টাকা হবে সেটা আমরা বের করব। তাহলে সূত্র প্রয়োগ করে আমরা এটা বের করতে পারি। পিবিএ ইকুয়াল টু হচ্ছে এ, এখানে আমাদের পিবি যে মানটা আমরা লিখলাম 8 লাখ টাকা, এই 8 লাখ টাকা আমাদের এখানে মান বসাতে হবে। এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট 14%, এখানে হবে 0.14। আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 8, আমরা এখানে 8 লিখব। তারপর হচ্ছে ডিভাইডেড বাই আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 14%, 0.14 হবে। এবার এটা ক্যালকুলেটর ব্যবহার করে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.14 পাওয়ার অফ 8 যেটা বের হবে সেটাকে আমরা আবার পরবর্তীতে 0.14 দিয়ে ভাগ করব। ভাগ করলে যে ভাগফলটি বের হবে সেটা হচ্ছে 4.6388। এবার আমরা কি করব, এটা ডান পাশে নিয়ে আসবো। যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এই জায়গায় গুণ অবস্থায় ছিল, এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে। 8 লাখকে যদি আমি 4.6388 দিয়ে ভাগ করি তাহলে আমাদের যেই ভাগফলটি বের হবে সেটা হচ্ছে 1,72,467 টাকা। অর্থাৎ এনুইটির পরিমাণ এ ইকুয়াল টু হচ্ছে 1,72,467 টাকা। ব্যালন মেথডের মতো আমরা আবার একটি ঘর কাটবো, শখ কেটে নেবে। ইয়ার, বিগিনিং, ব্রোয়িং, তারপর ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট, তারপর হচ্ছে এন্ডিং ব্রোয়িং। এই জায়গায় আমাদের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম। চতুর্থ কলামে আমরা ইন্টারেস্ট ধরছি 2 নম্বর কলামের উপর। 5 নম্বর কলামে গিয়ে আমাদের 3 নম্বর কলাম অর্থাৎ ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টের পরিমাণ বাদ যাবে। বাদ যাওয়ার পর প্রিন্সিপাল পেমেন্ট বের হবে। এরপর এন্ডিং ব্রোয়িংয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইনস্টলমেন্ট থেকে অর্থাৎ 2 নম্বর বিগিনিং ব্রোয়িং থেকে আমরা কি করব, প্রিন্সিপাল পেমেন্টটা বাদ দিব। বাদ দিলে আমাদের এন্ডিং ব্রোয়িং আসবে। 8 লাখ টাকা বিগিনিং ব্রোয়িং আর ইনস্টলমেন্ট কিন্তু ইকুয়াল ইনস্টলমেন্ট হবে, অর্থাৎ প্রথম বছর থেকে অষ্টম বছর পর্যন্ত প্রতি বছরের ইনস্টলমেন্ট হবে 1,72,467 টাকা। তোমরা প্রতি বছরের 1,72,467 টাকা লিখে ফেলবে। এবার আমরা 2 নম্বর কলামের উপর অর্থাৎ বিগিনিং ব্রোয়িংয়ের উপর 14% ইন্টারেস্ট ধরবো। যদি 8 লাখ টাকার উপর 14% ইন্টারেস্ট ধরা হয় তাহলে 1,12,000 টাকা হবে। এবার এই 1,72,467 যে ইনস্টলমেন্ট পরিশোধ করছি সেই ইনস্টলমেন্টের মধ্যে আমার ইন্টারেস্টও রয়েছে এবং প্রিন্সিপালও রয়েছে। আমরা এবার প্রিন্সিপালটাকে আলাদা করে ফেলবো। সেটা কিভাবে, এই 1,72,467 টাকা থেকে যদি আমি ইন্টারেস্ট বাদ দিই তাহলে চলে আসবে কি, প্রিন্সিপাল। অর্থাৎ আমি 8 লাখ টাকার মধ্যে প্রথম বছর 1,72,467 টাকা পরিশোধ করছি, তার মধ্যে ইন্টারেস্ট হচ্ছে 1,12,000 আর 60,467 টাকা হচ্ছে মূল আসল টাকাটা পরিশোধ করছি। এবার আমরা কি করব, বিগিনিং ব্রোয়িং অর্থাৎ 8 লাখ টাকা থেকে 60,467 টাকা মাইনাস করবে। এটা ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা মাইনাস করবে। মাইনাস করলে যেই বিয়োগফলটি বের হবে সেটা হচ্ছে 7,39,533 টাকা। এটা হচ্ছে আমাদের এন্ডিং ব্রোয়িং। এন্ডিং ব্রোয়িংয়ের আবার চলে আসবে এটা বিগিনিংয়ে। একইভাবে আমরা আবার এই 7,39,533 টাকার ওপর কী করবো, 14% ইন্টারেস্ট ধরবো। এবার এই ইন্টারেস্টটা আবার কি করব, ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে আমাদের প্রিন্সিপাল বের করব। প্রিন্সিপাল আবার কি করব, বিগিনিং ব্রোয়িং থেকে প্রিন্সিপাল বাদ দেওয়ার পর আমাদের এন্ডিং ব্রোয়িং বের হবে। একইভাবে আমাদের তৃতীয় বছরেরটা আমরা বের করব, চতুর্থ বছরেরটা বের করব, পঞ্চম বছরেরটা বের করব, ষষ্ঠ বছরটা বের করব, সপ্তম বছরেরটা বের করব। ধারাবাহিকভাবে সবগুলো একই রকমভাবে বের করবে ক্যালকুলেটর ব্যবহার করে। আমরা মনে হয় এটা তোমরা শিখেছো, কারণ আমরা একটু আগে ব্যালন মেথড নিয়ে আলোচনা করেছি, সেই জায়গায় ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এখন অষ্টম বছরে এসে এই 1,51,161 টাকার উপর ইন্টারেস্ট করলে আমাদের কিন্তু এই জায়গায় ব্যালেন্সটা নীল হবে না। যদি আমাদের এই ব্যালেন্সটা অর্থাৎ 8 বছর পর আমি কিন্তু আমার সমস্ত পাওনা পরিশোধ করে দিব, সে আমার কাছ থেকে আর কোনো টাকা পাবে না। এই জায়গায় আমাদের কী করতে হবে, নীল করতে হবে, জিরো ফিগারে নিয়ে আসতে হবে। তো যদি আমাদের এটা জিরো করতে হয় সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই বিগিনিং ব্রোয়িং 1,51,000, ইন্ডিং প্রিন্সিপাল পেমেন্টও আমরা কী করব, 1,51,161 টাকা লিখব।
অষ্টম বছরে আমরা এই ইনস্টলমেন্ট থেকে কি করব, এই প্রিন্সিপাল পেমেন্টটা বাদ দিয়ে ইন্টারেস্ট নির্ণয় করব। আমরা যেমন এই 1 থেকে 7 বছরের যেভাবে ইন্টারেস্ট নির্ণয় করেছি, অষ্টম বছরে কিন্তু এভাবে ইন্টারেস্ট নির্ণয় করা যাবে না। যদি ইন্টারেস্ট এভাবে নির্ণয় করি তাহলে কিন্তু আমাদের এই জায়গায় কিছু ফ্র্যাকশন থেকে যাবে। যদি থেকে যায় তাহলে কিন্তু আমাদের সে আরও পাওনা থাকবে, অর্থাৎ 8 বছর পরেও সে আমার কাছে পাওনা পাবে, কিন্তু 8 বছর পর তার সাথে আমাদের লেনদেন নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা, অর্থাৎ সে আমার কাছ থেকে আর কোনো টাকা পাবে না। সেক্ষেত্রে আমাদের এই অষ্টম বছরে একটু সবাই মনে রাখবে, এটা অন্যান্য বছরের তুলনায় একটু আলাদা। এটা আমরা কি করব, এই বিগিনিং ব্রোয়িংয়ে যেটা থাকবে সেটা আমরা কি করব, প্রিন্সিপাল পেমেন্টেও একই পরিমাণ অ্যামাউন্ট লিখব। এবার আমরা এই ইনস্টলমেন্টের 1,72,467 টাকা যে ইনস্টলমেন্ট আছে সেই ইনস্টলমেন্ট থেকে 1,51,161 টাকা মাইনাস করলে যে বিয়োগফলটি হবে সেই বিয়োগফল হচ্ছে 21,306 টাকা। এটা হচ্ছে এই বছরের ইন্টারেস্ট। এটা কিন্তু আমাদের এই কলামে যেভাবে লেখা ছিল সেভাবে কিন্তু এটা নির্ণয় করা যাবে না। এইভাবে নির্ণয় করলে আমাদের এখানে কিছু অবশিষ্ট থাকবে, কিন্তু অবশিষ্ট রাখা যাবে না। তো এটা হচ্ছে আমাদের ব্যালেন্স ক্যাপিটাল রিকভারি মেথডের মূল কথা। ব্যালেন্স মেথডে আমাদের ইনস্টলমেন্ট পরিশোধ করা হতো, সেই ইনস্টলমেন্টের মধ্যে কোনো ইন্টারেস্ট ইনক্লুড ছিল না, কিন্তু আমাদের এইবার ক্যাপিটাল রিকভারি মেথডে আমরা যেভাবে ইনস্টলমেন্ট পরিশোধ করছি সেই ইনস্টলমেন্টের মধ্যে আমার প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুটাই ইনক্লুডেড। এটা হচ্ছে ব্যালেন্স মেথড থেকে একটু আলাদা। আর ব্যালেন্স মেথডে আমরা প্রতি বছর সমান ইনস্টলমেন্ট দিয়ে গেলাম এবং ইন্টারেস্টটা আলাদা করে ধরেছি, আর ইন্টারেস্টটা কিন্তু আমাদের ইনস্টলমেন্টের সাথে ইনক্লুড ছিল না। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল রিকভারি এবং ব্যালেন্স মেথড। তোমাদের জন্য এবার দুটি হোমওয়ার্ক থাকবে, একটি হচ্ছে ক্যাপিটাল রিকভারি আর একটি হচ্ছে ব্যালেন্স মেথড নিয়ে। তোমরা এই দুটি হোমওয়ার্ক বাসায় করবে। মিস্টার খোরশেদ ওয়ান্টস টু বোরো টাকা 4 লাখ at an interest rate of 6% per annum. The will be repaid annually over next 5 years. Show the repayment schedule of the bank term. Learn under balance method. Balance method ব্যবহার করে এটা সমাধান করতে হবে। দ্বিতীয় যে প্রবলেমটি সেটা হচ্ছে সাপোজ দ্যাট ইউ borrow টাকা 5 লাখ from Uttara Bank Limited at 12% interest rate to be repaid over next 6 years. Payment will be made in equal installment at the end of each period. How much should be paid in each installment? You are also required to show the repayment schedule. Use capital recovery method. আমরা ব্যালেন্স মেথড এবং ক্যাপিটাল রিকভারি মেথড নিয়ে আলোচনা করেছি এবং দুটি মেথডেরই দুটি প্রবলেম নিয়ে আমরা সমাধান করেছি। তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বাসায় করবে। এবার আমাদের আজকের আরেকটি অংশ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইজারা। কোনো স্থায়ী সম্পত্তি যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, এমন স্থায়ী সম্পত্তি ক্রয় না করেও ভাড়া নিয়ে ব্যবহার করা যায়। ক্রয়ের এই বিকল্প যে পদ্ধতি সেটি হচ্ছে ইজারা গ্রহণ। ইজারা হলো কোনো নির্দিষ্ট স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি বলতে আমরা বলেছি যেগুলো দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায় এমন ধরনের সম্পত্তি, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি। ব্যবহারের স্থায়ী সম্পত্তি ব্যবহারের জন্য ইজারা দাতাকে ভাড়া পরিশোধের নিমিত্তে ইজারা গ্রহীতা কর্তৃক চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত দায়। অন্যভাবে যদি বলি, ইজারা হলো একটি লিখিত চুক্তি যার দ্বারা একটি পক্ষ নির্দিষ্ট সময়ের জন্য তার সম্পত্তি ব্যবহারের অনুমতি প্রদান করে, অপর পক্ষ এই সম্পত্তি ব্যবহারের জন্য কিস্তিতে টাকা প্রদান করে। এখানে দুটি বিষয়, একটা হচ্ছে প্রথম পক্ষ, আরেকটা হচ্ছে দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষ হচ্ছে ইজারা দাতা, দ্বিতীয় পক্ষ হচ্ছে ইজারা গ্রহীতা। যেমন আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি আমরা যদি লিজ দিতে যাই তাহলে এই যে লেজার, আরেকটা হচ্ছে লেজি। একজন হচ্ছে ইজারা দাতা, আরেকজন হচ্ছে ইজারা গ্রহীতা। যিনি ইজারা দিয়ে থাকেন তাকে বলা হয় ইজারা দাতা, আর যিনি ইজারা গ্রহণ করে থাকেন তাকে বলা হয় ইজারা গ্রহীতা। যিনি ইজারা দিয়ে থাকেন সেই ইজারার বিনিময়ে টাকা পেয়ে থাকেন, আর যে ইজারা গ্রহণ করে সে টাকার বিনিময়ে সেই সম্পত্তিটি গ্রহণ করে। ইজারা এবং ক্রয়ের মধ্যে পার্থক্য রয়েছে। ইজারা বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কিস্তির বিনিময়ে কোনো স্থায়ী সম্পত্তি গ্রহণ করা, সেটাকে বলা হয় ইজারা। আর ক্রয়ের বলতে যেটা বোঝায় কোনো সম্পত্তি ক্রয়ের মাধ্যমে মালিকানা স্থানান্তর হওয়া, এটাকে বলা হয় ক্রয়। ক্রয়ের ফলে সেই সম্পত্তির স্থায়ীভাবে ভোগ করতে পারে। এটা কিন্তু
কিস্তির মাধ্যমে ক্রয় করা হয় না, নগদে ক্রয় করতে হয় অথবা বাকিতে ক্রয় করা যায়, কিন্তু ইজারা কিন্তু কী করা হয়, কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হয়। এছাড়া আরও যে দুটি পার্থক্য রয়েছে সেটা হচ্ছে পরিচালন ইজারা এবং আর্থিক ইজারার মধ্যে পার্থক্য। পরিচালন ইজারা বলতে বোঝায় স্বল্প মেয়াদি বাতিলযোগ্য নমনীয় ইজারাকে আমরা এই পরিচালন ইজারা বলতে পারি। আর আর্থিক ইজারা বলতে বোঝায় সাধারণত অবাতিলযোগ্য দীর্ঘমেয়াদী ইজারাকে আর্থিক ইজারা বলে। তার মানে হচ্ছে পরিচালন ইজারা হচ্ছে স্বল্পমেয়াদী এবং বাতিলযোগ্য, আর আর্থিক ইজারা হচ্ছে অবাতিলযোগ্য এবং দীর্ঘমেয়াদী ইজারা। তার মানে হচ্ছে এই পার্থক্যগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবে। আমরা এবার এই অধ্যায়ের যেই প্রবলেমগুলো আসে ম্যাথমেটিক্যাল গাণিতিক সমস্যা, সেই গাণিতিক সমস্যা নিয়ে এবার আলোচনা করব। Mr. Byron is thinking of acquiring an equipment costing taka 15,000 and he has the choice of borrowing taka 15,000 at 15% to be repaid in 5 equal installments end of each year. The depreciation is charged on a straight line method and tax rate is 40%. Which alternative is better for Mr. Byron? Mr. Byron সে একটা ইকুইপমেন্ট ক্রয় করতে যাচ্ছে যার মূল্য হচ্ছে 15,000 টাকা। তার কাছে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে বাইং অপশন আর একটি হচ্ছে লিজ অপশন। ব্রোয়িং অপশনে সে 15,000 টাকা দিয়ে ক্রয় করবে 15% ইন্টারেস্ট রেটে, এবং সেটি কী করবে 5টি ইকুয়াল ইনস্টলমেন্টে পরিশোধ করবে। আর ডেপ্রিসিয়েশন আমাদের সরলরৈখিক পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন ধরতে হবে, আর ট্যাক্স রেট হচ্ছে 40%। এবার লিজ এবং বাইং বা ব্রোয়িং এই দুটির মধ্যে কোনটি তার জন্য সুইটেবল বা তার জন্য ভালো হবে সেটা আমরা নির্ণয় করব। প্রথমে যেটি ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন অফ পিবি বের করতে হবে। আমরা দুটারই অর্থাৎ লিজ অপশন এবং ব্রোয়িং অপশন এই দুটা অপশনেরই আমরা প্রথমে কি করব, ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করব। ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যেই জিনিসগুলো বের করতে হবে, এক নাম্বার হচ্ছে ইনস্টলমেন্ট বের করতে হবে। তারপর হচ্ছে ইন্টারেস্টেড বের করতে হবে। ডেপ্রিসিয়েশন এই প্রশ্নে সরলরৈখিক পদ্ধতি বলা রয়েছে, সেই ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। 4 নম্বর ধাপে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর বের করব। 5 নম্বর হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করব। এই যে এইটার তো এরকম একটি শক কাটতে হবে। প্রথম যেই শকের যেই কলাম সেটি হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, যেটা আমরা বলেছিলাম ইনস্টলমেন্টের পরিমাণটা আমরা বের করব। তারপর হচ্ছে ইন্টারেস্টের জন্য আমাদের আরেকটি স্টক কাটতে হবে। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, সরলরৈখিক পদ্ধতিতে আমরা ডেপ্রিসিয়েশন করব। তারপর হচ্ছে ট্যাক্সেবল এক্সপেন্স, সেটা হচ্ছে 3 এবং 4-এর যোগফল। এরপর হচ্ছে ট্যাক্স সেভিং, এটার উপরে আমাদের ট্যাক্স সেভিংটা যেই ট্যাক্স আমাদের দেওয়া থাকবে সেই ট্যাক্সটা আমরা এখানে শিল্ড করব বা সেভিং করব। তারপর হচ্ছে এনওসি 2 নম্বর কলাম, অর্থাৎ ইনস্টলমেন্ট থেকে আমাদের যেই ট্যাক্স সেভিং হবে সেই ট্যাক্স সেভিংয়ের পরিমাণটা আমরা এখান থেকে বাদ দিব। বাদ দেওয়ার পর যে টাকাটা পাওয়া যাবে সেই টাকার উপর আমাদের পিবি ফ্যাক্টর করতে হবে, যেটা আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর বললাম, সেই ডিসকাউন্ট ফ্যাক্টর করতে হবে। এরপর হচ্ছে এনওসি এবং পিবি ফ্যাক্টর দিয়ে গুণ করব। গুণ করে যেই গুণফলটা হবে সেটা হচ্ছে আমাদের পিবি, সবগুলো যোগ করলে আমাদের টোটাল পিবি বের হবে। একইভাবে আমরা আবার কি করব, লিজ অপশনেরও ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করব। এবার হুইজ অল্টারনেটিভ ইজ বেস্ট ফর মিস্টার বাইরন বা মিস্টার বাইরনের জন্য কোনটা ভালো হবে এটা নির্ণয় করার জন্য আমাদের দুটি অল্টারনেটিভই বের করতে হবে। একটি হচ্ছে বাইং অর ব্রোয়িং অল্টারনেটিভ, আরেকটি হচ্ছে লিজ অল্টারনেটিভ। লিজ অল্টারনেটিভ এবং বাইং অল্টারনেটিভ এর ক্ষেত্রে আমাদের দুটার ক্ষেত্রেই ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করতে হবে। ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করার পর যেইটার পিবি সবচেয়ে কম হবে আমরা সেই পিবিটাই গ্রহণ করব, আর যার পিবি বেশি হবে বা অ্যামাউন্ট বেশি হবে সেইটা আমরা কি করব, বাদ দিব। তো আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইনস্টলমেন্টের পরিমাণ নির্ণয় করতে হবে। তো ইনস্টলমেন্ট বের করার যে সূত্র সেটা আমরা একটু দেখে নিই। ক্যালকুলেশন অফ পিবি ফর অ্যানুয়াল পেমেন্ট, 1 নম্বর স্টেপে আমাদের এই অ্যানুয়াল পেমেন্টটা অ্যানুইটির পরিমাণটা বের করতে হবে। সেই অ্যানুইটির পরিমাণ বের করার সূত্র হচ্ছে পিবি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু পিবি
FA প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি, আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এখানে আমাদের পিবি এর পরিমাণ হচ্ছে 15,000 টাকা, আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 15%, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, এখন বের করবো হচ্ছে এ। আমরা চাইলে এটা পিভি ফ্যাক্টরের টেবিল ব্যবহার করে করতে পারি, অথবা আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিতে পারি। তো আমাদের এই পিভি ফ্যাক্টর 15% ইন্টারেস্ট রেটে 5 বছরে যেই টাকাটার যেই ভ্যালুটা বের হবে সেটা হচ্ছে 3.3522। তাহলে আমরা এই 15,000কে যদি 3.3522 দিয়ে ভাগ করি, ভাগ করলে আমাদের ভাগফল হবে 4,475 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যানুইটির পরিমাণ। এইটাকে আমরা চাইলে আরেকটি পদ্ধতিতেও বের করতে পারি। এটি হচ্ছে আমাদের যেই টেবিল দেওয়া থাকে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির, সেই টেবিল ব্যবহার করে আমরা করতে পারি। সেটা হচ্ছে 15% ইন্টারেস্ট ধরবো, আর হচ্ছে 5% ইয়ারে গিয়ে 15% ইন্টারেস্টে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির পরিমাণ হবে 3.3522। এটা চাইলে আমরা অল্টারনেটিভ ওয়েতেও বের করতে পারি। সেটা হচ্ছে পিবি এ, যেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ইন্টু 1 minus 1 divided by 1 plus r power of n। এখানে আমাদের পিবি এর পরিমাণ হচ্ছে 15,000 টাকা, আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 15%, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, এর পরিমাণ আমরা বের করব। তাহলে আমাদের পিবি এর মানটা বসালাম 15,000 ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু 1 minus 1 divided by 1 plus 0.15 power of 5 divided by 0.15। আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে বের করব 1 minus 1 divided by 1.15 পাওয়ার অফ 5। বের করে যেই রেজাল্টটি বের হবে সেই ভাগফলকে আবার পরবর্তীতে 0.15 দিয়ে ভাগ করলে ভাগফলটি হবে 3.3522, যেটা আমরা এর আগের সমাধানে আমরা এখানে দেখেছিলাম যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি অর্থাৎ 15% ইন্টারেস্ট রেটে 5 বছরে গিয়ে 3.3522। এটা তোমরা টেবিল ব্যবহার করে এটা করতে পারো, আর যদি টেবিল ব্যবহার না করো তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে এই সূত্র প্রয়োগ করে তোমরা করতে পারো। এবার 15,000কে যদি 3.3522 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 4,475 টাকা। তাহলে আমাদের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে কি বের করতে হবে, এনওডির পরিমাণ বের করতে হবে। আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এবার দ্বিতীয় স্টেপে আমাদের লোন রিপেমেন্ট শিডিউল বের করতে হবে, অর্থাৎ ইন্টারেস্টের পরিমাণটা বের করতে হবে। ইন্টারেস্ট পরিমাণ বের করতে চাইলে আমাদের কিন্তু ইনস্টলমেন্টটা বের করতে হবে। আমরা কিন্তু অলরেডি ইনস্টলমেন্ট বের করে ফেলেছি। ইনস্টলমেন্টের পরিমাণ কত, 4,475 টাকা। তাহলে 15,000 টাকা হচ্ছে আমাদের বিগিনিং ব্রোয়িং, আর ইনস্টলমেন্টের পরিমাণ হচ্ছে 4,475 টাকা। এটা আমাদের প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত একই রকম হবে, অর্থাৎ প্রতি বছর 4,475 টাকা আমরা ইনস্টলমেন্ট দিব। এবার কি করতে হবে, ইন্টারেস্টের পরিমাণ নির্ণয় করতে হবে, অর্থাৎ 15,000 টাকার উপর 15% ইন্টারেস্ট করলে আমাদের ইন্টারেস্টের পরিমাণ হবে 2,250 টাকা। এবার এই ইনস্টলমেন্ট থেকে 2,250 টাকা যদি মাইনাস করা হয় তাহলে আমাদের প্রিন্সিপাল পেমেন্টের পরিমাণ বের হবে 2,225 টাকা। এবার 2,225 টাকা আমি বাদ দিব 15,000 থেকে। 15,000 থেকে যদি 2,275 টাকা বাদ 25 টাকা বাদ দেওয়া হয় তাহলে আমাদের বিয়োগফল বের হবে যেটি, সেটা হচ্ছে 12,775 টাকা। এই লোন রিপেমেন্ট শিডিউল এটা এর আগে অর্থাৎ ক্যাপিটাল রিকভারি মেথডে যেভাবে আমরা বের করেছি ঠিক একইভাবে আমাদের এই লোন রিপেমেন্ট শিডিউলের ইন্টারেস্টটা বের করতে হবে। তো প্রতি বছর আমরা এইভাবেই বের করব, শুধুমাত্র পঞ্চম বছরে গিয়ে একটু আলাদা হবে। সেটা হচ্ছে 3,389 টাকা। এটা আমাদের বিগিনিংও হবে এবং এটা প্রিন্সিপাল পেমেন্টও হবে। এবার আমরা কি করব, 4,475 টাকা থেকে 3,889 টাকা মাইনাস করলে আমাদের বিয়োগফল হবে 586 টাকা। এটা হচ্ছে আমাদের ইন্টারেস্টের পরিমাণ। এবার আমি আগে বলেছিলাম আমাদের প্রথম স্টেপ হচ্ছে ইনস্টলমেন্ট, সেটা আমরা বের করেছি। দ্বিতীয় স্টেপ হচ্ছে ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট বের করার জন্য আমাদের লোন রিপেমেন্ট শিডিউল বের করতে হবে। এই লোন রিপেমেন্ট শিডিউল এটা আমরা এর আগে ক্যাপিটাল রিকভারি মেথডে যেভাবে করেছি ঠিক একইভাবে আমাদের এই লোন রিপেমেন্ট শিডিউলটা তৈরি করে নিতে হবে ইন্টারেস্ট বের করার জন্য। এবার আমাদের স্টেপ হচ্ছে স্টেপ 3তে আমাদের কী করতে হবে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। তবে এই প্রশ্নে উল্লেখ ছিল স্টেট লাইন মেথড ব্যবহার করে আমরা ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বের করব। কস্ট থেকে আমাদের সেলভেজ ভ্যালু বাদ যাবে, ভাগ হবে এক্সপেক্টেড লাইফ দিয়ে। কস্ট হচ্ছে আমাদের
যেই সম্পত্তিটি ক্রয় করতে চেয়েছিলাম সেই সম্পত্তির মূল্য হচ্ছে 15,000 টাকা, কিন্তু এটার কোনো সেলভেস ভ্যালু ছিল না, বিধায় এটা সেলভেস ভ্যালু হবে 0। লাইফ এটি হচ্ছে আমাদের 5 বছরের জন্য, এই জন্য এটা 5 দিয়ে ভাগ করতে হবে। এবার 15,000কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 3,000 টাকা, তাহলে ডেপ্রিসিয়েশনের পরিমাণ হচ্ছে 3,000। তাহলে আমাদের 3 নাম্বার স্টেপে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আমরা নির্ণয় করলাম। এবার 4 নাম্বার স্টেপে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করতে হবে। সেটা কিভাবে? আফটার ট্যাক্স রেট, ইন্টারেস্ট রেট, আমাদের আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেটটা করতে হবে। এটার সূত্র হচ্ছে কেডি ইন্টু 1 মাইনাস টি মানে হচ্ছে ট্যাক্স রেট, আর কেডি মানে হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট। এই প্রশ্নে আমাদের রেট অফ ইন্টারেস্ট ছিল হচ্ছে 15%, 1 মাইনাস ট্যাক্স রেট হচ্ছে 40%। এই প্রশ্নে আমাদের 40% ট্যাক্সের কথা উল্লেখ ছিল। এবার 1 থেকে যদি 0.4 মাইনাস করা হয় তাহলে বিয়োগফল হবে 0.6। এবার 15%-এরকে যদি 0.6 করি তাহলে যেই রেজাল্ট বের হবে সেটা হচ্ছে 9%। তাহলে ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট? 9%। আমাদের 4 নাম্বার স্টেপ শেষ। এবার আমরা কি করব? 5 নাম্বার স্টেপে যাব। 5 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের ক্যালকুলেশন অফ পিবি। ক্যালকুলেশন অফ পিবি বের করার জন্য আমাদের যেই ঘরটি প্রথম দেখিয়েছিলাম সেই ঘরটি, অর্থাৎ প্রথম ঘর হবে ইয়ার্ড, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, তারপর হচ্ছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, তারপর হচ্ছে টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স, তারপর হচ্ছে ট্যাক্স সেভিং, এরপর হচ্ছে এনসিও, এরপর হচ্ছে পিবি ফ্যাক্টর। এই যে পিবি ফ্যাক্টর একটু আগে আমরা বের করলাম, কত পার্সেন্ট হলো? 9%। 15কে আমরা 0.6 দিয়ে গুণ করেছিলাম, 0.9 বের হলো, 9%। এরপর হচ্ছে পিবি অফ এনসিও। প্রথম যে কলাম এটা হচ্ছে আমাদের প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম, পঞ্চম কলাম। আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে 3 নম্বর কলাম এবং 4 নম্বর কলামের যোগফল হচ্ছে আমাদের পঞ্চম কলাম। 6 নম্বর কলাম হচ্ছে পঞ্চম কলামের উপর, অর্থাৎ ট্যাক্সেবল এক্সপেন্স হবে, সেই ট্যাক্সেবল এক্সপেন্সের উপর আমরা কী করব? ট্যাক্স সেভিং করব। এরপর 7 নম্বর কলাম হচ্ছে আমাদের 2 নম্বর কলাম, ইনস্টলমেন্ট ছিল, সেই ইনস্টলমেন্ট থেকে আমাদের ট্যাক্স সেভিংটা বাদ যাবে, বাদ যাওয়ার পর এনসিউটা হবে। আর এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করব। এটা অথবা আমাদের যেই টেবিল থাকে সেই টেবিল থেকেও আমরা কি করতে পারি? প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের মানটা বের করতে পারি। 9% দিয়ে করলে আমাদের 0.917, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, চতুর্থ বছর, এটা পঞ্চম বছরের হবে। এখানে আমরা কি করব? এই 7 নম্বর কলামে যা হবে সেটাকে আমরা 8 নম্বর কলাম দিয়ে গুণ করলে এটা বের হবে। ইনস্টলমেন্ট 1 নম্বর আমাদের যে স্টেপ ছিল সেই জায়গায় আমরা কি করেছি? ইনস্টলমেন্টের পরিমাণ বের করেছি। তাহলে আমাদের এই প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত ইনস্টলমেন্টের পরিমাণটা আমরা লিখব 4,475 টাকা, এটা ইকুয়াল হবে। এরপর হচ্ছে ইন্টারেস্ট, যেটা আমরা 2 নম্বর যেই 2 নম্বর স্টেপে যে কাজটি করেছিলাম সেই 2 নম্বর কলামে ইন্টারেস্টের পরিমাণ প্রথম বছর 2,250, দ্বিতীয় বছরে 1,916, তৃতীয় বছরে 1,532, চতুর্থ বছরে 1,091 এবং পঞ্চম বছরে হচ্ছে 586। এই ইন্টারেস্টের পরিমাণ আমরা কি করব? ওই ঘরে এই ইন্টারেস্টের পরিমাণ লিখব। তারপর হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশনের পরিমাণ 3 নম্বরে আমরা স্টেপে ডেপ্রিসিয়েশন করেছিলাম প্রতি বছর 3,000 টাকা করে, এই ডেপ্রিসিয়েশনের টাও আমরা কাজ করব। আর হচ্ছে এই 9% যেটা বের করলাম সেটা নিয়েও কিন্তু আমরা এখানে আলোচনা করেছি, এই অংশটা এখানে আসবে। এবার খেয়াল করি ইনস্টলমেন্ট, এই যে ইনস্টলমেন্টের যেইটা করলাম সেটা এখানে লিখে দিলাম। আর ইন্টারেস্ট এই প্রতি বছরের, অর্থাৎ প্রথম বছর থেকে শুরু করে পঞ্চম বছরের ইন্টারেস্ট আমরা এখানে লিখবো। ডেপ্রিসিয়েশন প্রতি বছর 3,000 টাকা করে, আমাদের প্রথম বছর 3,000 থেকে শুরু করে ইকুয়াল হবে 5টি বছরই 3,000 টাকা করে 15,000 টাকা হবে। এবার টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স, অর্থাৎ 3 নম্বর কলাম এবং 4 নম্বর কলামের যোগফল। 3 নম্বর কলামে হচ্ছে 2,250 আর 4 নম্বর কলাম হচ্ছে আমাদের 3,000। এবার এই দুটো যোগ করলে যোগফল হবে 5,250। 5,250-এর উপর ট্যাক্স সেভিং 40% করলে হবে 2,100 টাকা। এবার আমরা কি করব? এই 2,100 টাকা আমরা বাদ দিব ইনস্টলমেন্ট থেকে। 4,475 থেকে যদি 2,100 টাকা মাইনাস করি তাহলে আমাদের বিয়োগফল হবে 2,375। আর এইটা হচ্ছে আমাদের পিবি ফ্যাক্টর, এটা আমরা বের করে নিব 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই। এটা বের করে যেটা বের হবে সেটা হচ্ছে 0.917, সেটা এবার 2,375 দিয়ে গুণ করলে গুণফল হবে 2,178 টাকা। একইভাবে দ্বিতীয় বছরেরটা আমরা বের করব, তৃতীয় বছর বের করব, চতুর্থ বছর বের করব। বের করে আমরা লাস্টে সবগুলো যোগ করলে যে যোগফলটি হবে সেটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আমাদের ব্রোয়িং অ্যান্ড বাইং অপশনে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু বেড়ে হলো 10,333 টাকা।
এবার লিজ অল্টারনেটিভ এটা 5টি ইকুয়াল অ্যানুয়াল পেমেন্টে পরিশোধ করা হয়, তাহলে 15,000কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে প্রতি বছরের ইনস্টলমেন্টের পরিমাণ বের হবে 3,000 টাকা। 1 থেকে 5 3,000 টাকা। এবার ট্যাক্স সেভিং অর্থাৎ 3,000 টাকার উপর 40% ট্যাক্স সেভিং করলে হবে 1,200 টাকা। এবার নিট লিজ পেমেন্ট অর্থাৎ 3,000 থেকে যদি 1,200 টাকা মাইনাস করি তাহলে আমাদের বিয়োগফল হবে 1,800 টাকা। এবার এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি, 9%-এ প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি হচ্ছে 3.8897। এটা তোমরা টেবিল ব্যবহার করে করতে পারো, অথবা টেবিল ব্যবহার করতে না পারলে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবে। সেটা কীভাবে, 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস i পাওয়ার অফ n ডিভাইডেড বাই i দিয়ে ভাগ করলে অর্থাৎ 9% দিয়ে ভাগ করলে আমাদের এই 3.8897 এই মানটি বের হবে। এবার 1,800 টাকাকে যদি 3.8897 দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল হবে 7,100 টাকা। অর্থাৎ লিজ অল্টারনেটিভে আমাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 7,100 টাকা, আর যেটা আমরা একটু আগে বের করলাম বাইং অল্টারনেটিভে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 10,333 টাকা। এবার এই প্রশ্নে আমাদের ডিসিশন ছিল, তাই না? ডিসিশন কী করতে হবে, আমরা কোনটি গ্রহণ করব আর কোনটি বাদ দিব, আর কেন গ্রহণ করব কেন বাদ দিব সেটার কারণটা আমরা এখানে একটু বলবো। একটু আমরা লিখে নিলাম ক্যালকুলেশন অফ পিবি। ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভে হচ্ছে 10,333 টাকা, আর লিজ অল্টারনেটিভে হচ্ছে আমাদের 7,100 টাকা। এই দুটি অল্টারনেটিভের মধ্যে যেটি সবচেয়ে কম সেটি আমরা গ্রহণ করব। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই দুটি অল্টারনেটিভের মধ্যে লিজ অল্টারনেটিভের আমাদের প্রেজেন্ট ভ্যালুর পরিমাণ হচ্ছে 7,100 টাকা। সুতরাং এই লিজ অল্টারনেটিভ আমরা এখানে কি করব, অ্যাকসেপ্ট করব, সিলেক্ট করব, আর 10,333 টাকা বাইং এটা বড় হওয়ার ফলে এটা আমরা রিজেক্ট করব, বাদ দিয়ে দিব। তাহলে হচ্ছে দ্য লিজিং অল্টারনেটিভ শুড বি সিলেক্টেড। এই লিজিং অল্টারনেটিভ আমাদের কি করতে হবে, নির্বাচন করতে হবে। ইট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো ইজ লেস দ্যান দ্যাট অফ ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভ, যেটা কি ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভের থেকে কম। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বাসায় করবে। A company is thinking to purchase a machine for টাকা 12,500. The company can borrow টাকা 12,500 at an interest rate of 12% to be repaid in 5 equal installments, or it can take the machine for an annual lease payment of টাকা 3,000. Under Income Tax Act, state line basis of depreciation is allowed. The company pay tax at the rate 40%. Which alternative should the company accept? কোনটি গ্রহণ করা উচিত? এটা আমরা এর আগে যে আলোচনা করেছিলাম ঠিক একইভাবে প্রথম আমরা বাইং অল্টারনেটিভ করব, তারপরে হচ্ছে আমরা লিজ অল্টারনেটিভ করব। এই দুটি অল্টারনেটিভের মধ্যে যেটার প্রেজেন্ট ভ্যালু কম হবে আমরা সেটা কি করব, সিলেক্ট করব, আর যেটার প্রেজেন্ট ভ্যালু বেশি হবে সেটা আমরা বাদ দিব। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, তাহলে তোমরা এই হোমওয়ার্কটি করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করলাম এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে এটা সহজভাবে উপস্থাপন করে আমার খুব ভালো লাগছে। আশা করি পরবর্তী ক্লাস আমার সাথে থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।